স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন রাজনীতির মঞ্চ অনুষ্ঠানে। আমি সাথে আছি আচল ভৌমিক। আমাদের আজকের পর্বের সঙ্গে আছেন আসন্ন নেত্রকোনা জেলা বিএনপির আগামী 30 আগস্ট 2025 দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক। তিনি সুদীর্ঘ 47 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনের একনিষ্ঠ সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী এবং তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক। চলুন কথা বলি তার সাথে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দেখে আসবো অ্যাডভোকেট মাহফুজুল হককে নিয়ে বানানো আমাদের ছোট্ট একটি তথ্যচিত্র। আগামী 30 আগস্ট 2025 নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দর্শনের একনিষ্ঠ ধারক ও বাহক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সৈনিক এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের অকৃত্রিম সহযোদ্ধা। অ্যাডভোকেট মাহফুজুল হকের রাজনীতির অনুপ্রেরণার মূল উৎস তার পরিবার। তার পিতা মরহুম মাওলানা মঞ্জুরুল হক। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম ও একজন সংসদ সদস্য। সেই পরিবার থেকেই তিনি পেয়েছেন দেশপ্রেম, ন্যায়পরায়ণতা আর মানুষের জন্য কাজ করার দীক্ষা। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে গভর্নমেন্ট প্লিডার জিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন আইনজীবী হিসেবে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শত শত নির্যাতিত কর্মীর পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন নির্ভয় ও নিরলসভাবে। মাহফুজুল হকের রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি থেকে। 1978 সালে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার প্রথম আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। একই বছরে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে 1979 সাল থেকে 1983 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এই সূচনা থেকেই তিনি রাজনীতিকে বেছে নিয়েছেন জীবনের অঙ্গীকার হিসেবে। দীর্ঘ 47 বছরের রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট মাহফুজুল হক ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব। 1992 সাল থেকে 1997 সাল পর্যন্ত নেত্রকোনা জেলা বিএনপির প্রচার সম্পাদক। 1999 সাল থেকে 2002 সাল পর্যন্ত নেত্রকোনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত নেত্রকোনা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 2011 সালের পরবর্তী সময়ে দীর্ঘদিন নেত্রকোনা জেলা বিএনপির 1 নং সহসভাপতি। এছাড়াও 2009 সাল থেকে এখন পর্যন্ত নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতিতে তার ক্লিন ইমেজ ও কর্মী বান্ধব নেতৃত্ব তাকে নিয়ে গেছে আলাদা এক উচ্চ মর্যাদায়। রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নেও তার অবদান অসামান্য। নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ, নেত্রকোনা গ্রন্থাগার ও নেত্রকোনা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য তিনি। এছাড়াও তিনি দক্ষিণ বিশুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নেত্রকোনা বিএড কলেজের সভাপতি, এন আকন্দ কামিল মাদ্রাসার সহ সভাপতি, জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার শুরা সদস্য সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি। গত 17 বছরে তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন নীতিতে তিনি ও তার পরিবার অসংখ্য মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। শত প্রতিকূলতার মধ্যেও প্রতিবারই তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন কর্মী ও সমর্থকদের মাঝে। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস একজন নেতার সবচেয়ে বড় পরিচয়, তিনি সেই সাহস দেখিয়েছেন বারবার। দলীয় কমিটি গঠন, রাজনৈতিক আন্দোলন কিংবা দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানো অ্যাডভোকেট মাহফুজুল হক সবসময় ছিলেন নিরলস, আপোষহীন ও দৃঢ়চেতা। কর্মীরা তাকে শুধু নেতা নন, একজন অভিভাবক হিসেবে মনে করেন। অ্যাডভোকেট মাহফুজুল হক আজ শুধু নেত্রকোনার নয়, পুরো জাতীয়তাবাদী আন্দোলনের এক অনন্য প্রতীক। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য আমৃত্যু সংগ্রাম। এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাডভোকেট মাহফুজুল হককে নিয়ে বানানো আমাদের তথ্যচিত্র।
আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসন্ন আগামী 30 আগস্ট 2025 নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আপনি সভাপতি প্রার্থী। এই সম্মেলনকে আপনি কিভাবে দেখছেন? এই সম্মেলন দীর্ঘদিন পর নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী দলের সম্মেলন হতে যাচ্ছে, তাই এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে নেত্রকোনা জেলার আগামী দিনের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করার একটি অঙ্গীকার থাকবে এবং জাতীয়তাবাদী দলের যাতে একটি সুন্দর সুষ্ঠু সংগঠন হিসেবে গড়ে ওঠে এবং জাতীয়তাবাদী দলের মধ্যে যাতে কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং অনুপ্রবেশকারী যাতে না ঢুকতে পারে এবং পকেট কমিটি যেগুলি আছে সেগুলিকে পুনর্নির্মাণ করে একটি সুন্দর এবং এই দেশের মানুষের যে জাতীয়তাবাদী শক্তির কাছে, জাতীয়তাবাদী দলের কাছে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার পেছনে আপনার মূল লক্ষ্য ও অঙ্গীকার কি? মূল লক্ষ্য এবং অঙ্গীকার হলো নেত্রকোনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই দলের সাথে আমি সম্পৃক্ত। দীর্ঘ 47-48 বছর যাবৎ এই দলের সাথে নিবিড় সম্পর্ক করে এবং অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনকে গড়ে তুলেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের যোগ্য ব্যক্তিরা এই বিভিন্ন কমিটি থেকে বাদ পড়েছে এবং অনেক জায়গায় স্বজনপ্রীতি এবং পকেট কমিটি করা হয়েছে। এই কারণে এই সমস্ত কমিটি থেকে এবং স্বজনপ্রীতি থেকে শহীদ জিয়ার আদর্শের সংগঠন, বেগম খালেদা জিয়ার আদর্শের সংগঠন, তারেক রহমানের চিন্তা চেতনার সংগঠনকে করার জন্যই আমি আজকে সভাপতি প্রার্থী হয়েছি। কর্মী বান্ধব নেতৃত্বের ক্ষেত্রে আপনি সবসময় আলোচিত। সভাপতি নির্বাচিত হলে কর্মী ও নেতাদের প্রতি আপনার অগ্রাধিকার কি হবে? আমি আগে থেকেই কর্মী বান্ধব। আমি নেত্রকোনা শহরে অবস্থান করি, আমি নেত্রকোনার বাইরে অবস্থান করি না। এই জেলার যত মামলা মোকদ্দমা দীর্ঘ 35 বছর 37 বছর যাবৎ আওয়ামী লীগের এই গত 15 বছর 86-96 থেকে 2001 পর্যন্ত যত মামলা মোকদ্দমা, আওয়ামী লীগের মিথ্যা মামলা, সমস্ত মামলার পেছনে আমার বিশাল একটা ভূমিকা রয়েছে। আমি নিঃস্বার্থভাবে বিনা খরচে এবং সাহসিকতা নিয়ে আওয়ামী লীগের রক্ত চক্ষুকে অপেক্ষা করে আমি এই সমস্ত মামলা পরিচালনা করে এসেছি এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন হয়রানি মামলা থেকে আমি মুক্ত করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আপনার নেতৃত্বে জেলা বিএনপি কিভাবে আরো ঐক্যবদ্ধ হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি অতীতে আমি বিএনপির অনেক দায়িত্বে ছিলাম। আমি প্রথম কাউন্সিলরদের ভোটে প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘদিন 2003 সন থেকে 9 সন পর্যন্ত এবং আমার মাধ্যমে 2 বার জেলার সম্মেলন হয়েছে এবং সেটা স্বজনপ্রীতি, দুর্নীতি, পকেট কমিটি, আত্মীয় স্বজন ঊর্ধ্বে উঠে আমি একটি সুন্দর সাবলীল সংগঠন, সত্যিকারের সংগঠন গড়ে তোলার জন্য আমি চেষ্টা করেছি এবং সেই ব্যাপারে আমার বিরুদ্ধে কোনোদিন কেউ অভিযোগ করতে পারে নাই যে আমি কোনো ধরনের পকেট কমিটি বা স্বজনপ্রীতি আমি করেছি। আমি নেতা কর্মীদের মতামতের ভিত্তিতেই আমি সুন্দর সংগঠন করেছি। ভবিষ্যতেও আমি যদি আবারও আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় এই জেলার সংগঠনকে একটু তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত একটি সুশৃঙ্খল এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে একটি সুন্দর সংগঠন হিসেবে, মডেল সংগঠন হিসেবে আমি গড়ে তুলতে পারবো বলে আশা করি। দীর্ঘ 47 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় কোন সময়টাকে আপনি সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন? দীর্ঘ 47 বছরের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো বিগত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতার সময় যেভাবে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলা এবং আমি নিজেও অনেক মোকদ্দমার আসামি এবং আমি 2013 সনে প্রথম শেখ হাসিনা ভোটার নির্বাচনে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আমি গ্রেপ্তার হয়েছি, কারাবরণ করেছি। এই সময়টা এই দেশে হত্যা, গুম এত বেশি ফ্যাসিস্ট হাসিনা হয়েছিল যে অতীতের সকল রেকর্ডকে ভেঙে, বিশ্বের সকল রেকর্ডকে ভেঙে এই 17 বছর অত্যন্ত
কঠিন সময় আমরা পার করেছি। এরপরেও বিগত 5ই আগস্টের পরেও বারবার তারেক রহমান বলছেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। বিগত দিনের যত নির্বাচন হয়েছে তার চেয়েও অনেক বড় কঠিন নির্বাচন। তাই এই 1 বছর যাবৎ এই দলকে গুছাইতে গিয়ে দলকে জনগণের মাঝে রাখতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে, যা অতীতের ইতিহাসে আমি কোনোদিন দেখি নাই আমার 47 বছর ইতিহাসে। সেই জন্য আমি আজকে সভাপতি প্রার্থী হয়েছি। এই সমস্ত অন্যায়, অবিচার, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজ থেকে এই জেলাবাসীকে মুক্ত করার লক্ষ্যে ইনশাল্লাহ অতীত করতে পেরেছি। আগামী দিনে আমি সভাপতি হতে পারলে এই জেলার কোনো ধরনের অন্যায়, অবিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এই সমস্ত থাকবে না। গত 17 বছর আওয়ামী সরকারের দমন ও নির্যাতনের শিকার হয়েছেন। এই অভিজ্ঞতা আপনার নেতৃত্বকে কিভাবে প্রভাবিত করেছে? জীবনের অনেক ঝুঁকি নিয়ে আমার পরিবার, আমরা অনেক নির্যাতিত। আমাদের ধন সম্পদ সবকিছুই ধ্বংস হয়েছে। এই জেলার অনেক নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে। অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছে। 17 বছরে এই জেলার অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে দেশ এবং দেশের বাইরে পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছে। এরকম নির্যাতন অতীতের ইতিহাসে আওয়ামী লীগ আগে পূর্ব ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, কিন্তু এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং কঠিন সময় আমরা পার করেছি। ভবিষ্যতে যাতে আর বাংলাদেশে এই ধরনের আর কোনো ফ্যাসিস্ট সরকার না আসে, দেশের মানুষ যাতে গণতন্ত্রহীনতা আর ভোটারবিহীন নির্বাচন না হয়, সেই জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। মানুষ যাকে ভোট দেবে তারাই ক্ষমতা যাবে। তারেক রহমান বারবারই বলছেন প্রয়োজনে আমরা ক্ষমতা যাওয়ার পরেও যদি আমাদেরকে ভোট দেয়, জাতীয় সরকার গঠনের মাধ্যমে এই দেশে একটি সুষ্ঠু রাজনীতি এবং বাংলাদেশকে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে এবং সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে এবং আইন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশের ন্যায় বিচার ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির করণীয় হিসেবে আপনি কোন 3টি বিষয়কে সবচেয়ে জরুরি মনে করেন? দীর্ঘদিন দেশ স্বাধীনতার 54 বছর চলে গিয়েছে। এতে বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, যত অবকাঠামো আছে, সব কিছুর মধ্যেই ঘুণে ধরেছে। এই জন্য তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা, সর্বক্ষেত্রে ন্যায় বিচার ভিত্তিক সরকার প্রতিষ্ঠার জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 31 দফার মধ্যেই সব কিছু আছে। আর হলো বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে বাংলাদেশে যাতে আর কোনো বিচার বিভাগ দ্বারা মানুষ যাতে নির্যাতিত না হয়, কোনো গণতান্ত্রিক ধারা অব্যাহতকে ব্যাহত না করে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন করে একটি সুন্দর বাংলাদেশে ন্যায় বিচার ভিত্তিক বিচার বিভাগ চালু করবেন এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশে এই ভোটারবিহীন নির্বাচন যাতে আর না হয়, একটি স্বাধীন দেশ হিসেবে গণতন্ত্রকে ধারাকে অব্যাহত রাখার জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে ভবিষ্যতে বাংলাদেশকে একটি ন্যায় বিচার ভিত্তিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য আমরা চেষ্টা করব। রাজনীতির বাইরে আপনি শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবার সঙ্গে জড়িত। এগুলো আপনার রাজনৈতিক জীবনকে কতটা সমৃদ্ধ করেছে? এই শিক্ষা, সংস্কৃতি, এই সমস্ত প্রতিষ্ঠান আমার দাদার আমল থেকেই, আমার বাবা, আমার দাদা, আমাদের 7 পুরুষ শিক্ষকতা ছিলেন। সেই থেকেই নেত্রকোনা শহরের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে আমার বাপ দাদারাও জড়িত ছিলেন। এখনও আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এর সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি, অতীতও ছিলাম। এবং এটাই হলো জনকল্যাণমূলক যে কোনো কর্মকাণ্ডে আমরা সেটা করে থাকি। 1960 সন থেকে এটা হলো 2025 সাল, 117 বছর যাবৎ আমরা এই শহরে মুক্তারপাড়ায় অবস্থান করে এই জেলার মানুষের আমার খেদমত করে যাচ্ছি এবং আমার পূর্বপুরুষরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এই জেলার কাজ করে যাচ্ছেন। আমিও চেষ্টা করি আগামী দিনেও যাতে এই জেলায় আরও সুন্দর সুন্দর পরিবেশ গড়ে ওঠে, আরও সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই জন্য আমিও চেষ্টা করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার পিতা মরহুম মাওলানা মঞ্জুরুল হক
ছিলেন এশিয়া মহাদেশের বিশিষ্ট আলেম ও সংসদ সদস্য। তার আদর্শ আপনার রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলেছে? এটা হলো, আমার বাবা এমপি ছিলেন, কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম খতিব ছিলেন, নেত্রকোনা জামিয়া মিফতাহুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। এইভাবে বহু আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বহু এছাড়াও যারা বহু শিক্ষা প্রতিষ্ঠানতে জড়িত ছিলেন। এই কারণেই আমরা ছোটবেলা থেকেই আমার বাবার আদর্শকে লালিত করে আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন এবং ন্যায় বিচার করার জন্য নিজের সমস্ত স্বজনপ্রীতি ঊর্ধ্ব থেকে আমরা আমার বাবাকে কাজ করতে দেখেছি, আমার দাদার কথা শুনেছি। সেই লক্ষ্যে আমি নিজেও সবসময়, এই জেলাবাসী জানে, এই জেলার সমস্ত জনসাধারণ জানে, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ শহরবাসী জানে, আমিও চেষ্টা করি এই দীর্ঘ আমার 46, 47 বছর 48 বছর রাজনৈতিক জীবনে আমিও চেষ্টা করেছি সৎ এবং সত্যের সাথে যাতে আমি চলতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য আমি সারা জীবনই আমার নিজ জীবনকে উৎসর্গ করেছি শহীদ জিয়ার আদর্শের ভিত্তিতে। কারণ পৃথিবীর ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো এবং সৎ নিষ্ঠাবান চরিত্রবান মানুষ আমার চোখে খুব কমই পড়ে। বেগম খালেদা জিয়াও 3 বারের প্রধানমন্ত্রী, ওনার আদর্শ এবং সততার আমার কাছে অত্যন্ত আমার আদর্শের প্রতীক হিসেবে মনে করি, যার দৃষ্টান্ত স্বরূপ এই সমস্ত পদে থেকেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়ার ঢাকা শহরে 1% সম্পত্তি নাই, বাংলাদেশে কোনো ব্যাংক ব্যালেন্স নাই। এরকম দেশপ্রেমিক সৎ মানুষের উপরে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 8-9 বছর তাকে কারা আন্দোলন করে রাখা হয়েছে। আবারও এই জাতীয়তাবাদী শক্তি ওনাদের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশে সামনের দিকে এগিয়ে যাবে। এই দল কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, টেন্ডারবাজ করার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রায় 5,000 নেতাকর্মীকে এই দলকে এই 1 বছরের মধ্যে বহিষ্কার করা হয়েছে। যেই হোক, যত বড় নেতাই হোক, যত কেন্দ্রীয় কমিটির হোক, জেলা কমিটির হোক, থানা কমিটির হোক, ইউনিয়ন কমিটির হোক, কেউই রক্ষা পাবে না। এই জাতীয়তাবাদী দল মধ্যে থেকে কোনো ধরনের অন্যায় করে এই দলের টিকে থাকার কোনো সুযোগ নেই। তারেক রহমানের করা নির্দেশ দিয়েছেন এই সমস্ত। কারণ বিএনপি হলো কর্মী বান্ধব এবং জনগণের মাধ্যমে মাঠে মানুষের দল। জনগণ আছে, বিএনপি আছে, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। জিয়া রহমান এই কথা বলতেন, তারেক রহমান এই কথা বলেন, বেগম খালেদা জিয়া এই কথা বলেন। এই জন্য এই দলকে আমি ভালোবাসি এবং এই দলের সাথে এত দীর্ঘদিন আমি এই দলের সঙ্গে কাজ করছি। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আচল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা আলো থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আনার জন্য। রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, দুঃসময়ে কর্মীদের অনুপ্রেরণা যোগানো আর দেশের জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকার। আজকের আলোচনায় আমরা সেই চিত্রই দেখতে পেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আবারও নতুন অতিথি, নতুন কোনো আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।